একটু কল্পনা করা যাক এমন একটা ইঞ্জিনের কথা যা ধরুন ১০০ কিলোমিটার চলার পর দেখা গেল যাত্রা শুরুর সময় ট্যাঙ্কে যে পরিমাণ জ্বালানি ছিল এখন তার চেয়েও বেশি জ্বালানি জমা হয়েছে। হ্যাঁ, শুনতে একেবারে জাদুর মতো লাগে। ঠিক, সাধারণ যুক্তিতে মনে হবে এটা হয়তো কোনো সায়েন্স ফিকশন বা গাঁজাখুরি গল্প, কারণ যে কোনো যন্ত্র তো চলার জন্য জ্বালানি পোড়াবেই, আর সেটা একসময় শেষও হয়ে যাবে। একদমই তাই। কিন্তু আধুনিক বিজ্ঞানে এটা কোনো জাদু নয়, মানে এটা এখন নিখাদ বাস্তবতা। এমন একটা ইঞ্জিন বা রিয়্যাক্টর যা ব্যবহৃত জ্বালানির চেয়ে বেশি জ্বালানি তৈরি করে। আর এটা নিয়ে শুধু যে গবেষণাগারে কাজ হচ্ছে তা নয়, ভারতের তামিলনাড়ুতে এমন একটা প্রকল্প একেবারে বাস্তব রূপ নিচ্ছে। কল্পাক্কামে। আজকের এই গভীর অনুসন্ধানে আমরা ঠিক এমনই অবিশ্বাস্য বিজ্ঞান আর এর পেছনের ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি হোস্ট, আর আমার সাথে আছেন আমাদের বিশেষজ্ঞ। আজকের এই তথ্য বিশ্লেষণে সবাইকে স্বাগত। তো আমাদের আজকের মূল কেন্দ্রবিন্দু হল ভারতের পারমাণবিক শক্তির ভবিষ্যৎ আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট, পিএফবিআর 500 বা প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর। কিভাবে একটা যন্ত্র জ্বালানি তৈরি করতে পারে আর কিভাবে এটা ভবিষ্যতের শক্তির বিশাল চাহিদা মেটানোর মূল চাবিকাঠি হতে পারে, তা নিয়েই আজকে আমরা গভীরে যাব। আসলে এই পুরো মেকানিজমটা বোঝার আগে আমাদের পেছনের প্রেক্ষাপটটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার। হ্যাঁ, কারণ ১৯৫০-এর দশকে তৈরি হওয়া একটা সুদূর প্রসারী পরিকল্পনার সাথে তো এই রিয়্যাক্টরের অস্তিত্ব জড়িয়ে আছে, তাই না? ঠিক বলেছেন, প্রেক্ষাপটটা সত্যিই খুব আকর্ষণীয়। ভারতের পারমাণবিক কর্মসূচির জনক ডক্টর হোমি ভাবা যখন এই রূপরেখা তৈরি করেছিলেন, তখন একটা বড় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল। ভারতের কাছে ইউরেনিয়ামের মজুদ কিন্তু খুবই সীমিত। আর বিশ্বে পারমাণবিক শক্তি উৎপাদনের মূল চালিকা শক্তি তো ইউরেনিয়াম। একদম। কিন্তু অন্যদিকে ভারতের কেরালা আর অন্যান্য উপকূলীয় অঞ্চলে মোনাজাইট বালির বিশাল স্তর রয়েছে। মানে এর ভেতরে লুকিয়ে আছে থোরিয়ামের এক বিশাল ভাণ্ডার। বিশাল ভাণ্ডার। তো একটা দেশকে যদি শক্তিতে স্বয়ংসম্পূর্ণ হতে হয়, তবে তাদের তো নিজস্ব সম্পদের উপরই নির্ভর করতে হবে। এই থোরিয়ামের মজুদ কাজে লাগানোর জন্যই মূলত ৩ ধাপ বিশিষ্ট পারমাণবিক কর্মসূচি বা 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রামের জন্ম হয়। হুম, মানে ইউরেনিয়াম কম কিন্তু থোরিয়াম বেশি। সাধারণ হিসাবে তো মনে হতেই পারে, তাহলে সরাসরি থোরিয়াম দিয়েই রিয়্যাক্টর চালালেই তো সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ, মনে হওয়াটা স্বাভাবিক, কিন্তু বাস্তবে বিষয়টা এত সহজ নয়। কারণ পদার্থবিজ্ঞানের ভাষায় থোরিয়াম নিজে থেকে ফিসাইল বা বিভাজনযোগ্য নয়। আচ্ছা, এটি হল ফর্টাইল বা উর্বর উপাদান। এই ফিসাইল আর ফর্টাইলের পার্থক্যটা যদি একটু বুঝিয়ে বলতেন। অবশ্যই, পারমাণবিক বিজ্ঞানে এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। ফিসাইল উপাদান ধরুন ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239, এগুলো সরাসরি নিউট্রনের আঘাতে ভেঙে যায় আর বিপুল শক্তি তৈরি করে। হুম। কিন্তু থোরিয়াম 232 একটি ফর্টাইল উপাদান। নিউট্রনের আঘাত পেলে এটা সরাসরি ভাঙে না, বরং সেই নিউট্রনটাকে শোষণ করে নেয়। ও আচ্ছা। এরপর বেশ কিছু রাসায়নিক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়ে এটি ইউরেনিয়াম 233-তে পরিণত হয়। আর এই ইউরেনিয়াম 233 হল ফিসাইল, যা দিয়ে পারমাণবিক চুল্লি চালানো সম্ভব। তার মানে থোরিয়ামকে সরাসরি পোড়ানো যায় না, এটাকে আগে একটা ব্যবহারযোগ্য জ্বালানিতে কনভার্ট করতে হয়। একদম ঠিক। হোমি ভাবার ওই 3 ধাপ বিশিষ্ট মাস্টার প্ল্যান মূলত এই রূপান্তরেরই একটা ধারাবাহিক প্রক্রিয়া। তো এই ৩ ধাপের প্রক্রিয়াটি ঘাটতে গিয়ে দেখা যায় ধাপগুলো একটা আরেকটার সাথে চেন বা শেকলের মতো যুক্ত। হ্যাঁ, প্রথম ধাপের হচ্ছে প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টর বা PHWR। এখানে মূলত প্রাকৃতিক ইউরেনিয়াম ব্যবহার করা হয়, তাই তো? ঠিক। প্রাকৃতিক ইউরেনিয়ামে ফিসাইল ইউরেনিয়াম 235 থাকে মাত্র 0.7% মতো। বাকি পুরোটাই হল ওই ফর্টাইল ইউরেনিয়াম 238। আচ্ছা। যখন রিয়্যাক্টরে বিক্রিয়া চলে, তখন ইউরেনিয়াম 235 ভেঙে শক্তি বা বিদ্যুৎ উৎপাদন করে। কিন্তু একটা চমৎকার ঘটনা ঘটে। কি রকম? ওই যে ইউরেনিয়াম 238, সেটা কিছু নিউট্রন শোষণ করে এবং বাই প্রোডাক্ট হিসেবে প্লুটোনিয়াম 239 তৈরি করে। তার মানে প্রথম ধাপের মূল উদ্দেশ্য শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং এই প্লুটোনিয়াম 239 তৈরি করাও বটে। একদম। বর্তমানে এই প্রথম ধাপটি অত্যন্ত সফলভাবে কাজ করছে ভারতে। রিয়্যাক্টর থেকে বের হওয়া স্পেন্ট ফিউয়েল বা ব্যবহৃত জ্বালানি থেকে এই প্লুটোনিয়াম আলাদা করা হয়।
আর এই প্লুটোনিয়ামই হলো দ্বিতীয় ধাপের জন্য সবচেয়ে জরুরি উপাদান। দ্বিতীয় ধাপটি হলো ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর বা FBR এর ধাপ। আচ্ছা, এখানেই তাহলে মূল খেলাটা শুরু হচ্ছে। হ্যাঁ, এখানে প্রথম ধাপে পাওয়া সেই প্লুটোনিয়াম আর ইউরেনিয়াম 238 এর মিশ্রণকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এই ধাপে বিদ্যুৎ তো উৎপাদন হয়ই, কিন্তু এর সবচেয়ে বড় বৈজ্ঞানিক অর্জন হল সেই জাদুর মতো ব্যাপারটা। ঠিক তাই, এটি যে পরিমাণ প্লুটোনিয়াম ব্যবহার করে তার চেয়ে বেশি প্লুটোনিয়াম তৈরি বা ব্রিড করে। একটু দাঁড়ান, এই পুরো প্রক্রিয়াটিকে যদি আমরা একটু সহজভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, ধরুন এটা অনেকটা দীর্ঘমেয়াদী আর্থিক বিনিয়োগের মতো। দারুণ উপমা। মানে প্রথম ধাপটি হলো একটা সাধারণ সেভিংস অ্যাকাউন্ট, সেখানে কিছু মূলধন অর্থাৎ ইউরেনিয়াম রাখা হলো, সেখান থেকে নিয়মিত কিছু সুবিধা বা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, আবার সাথে কিছু সুদ মানে প্লুটোনিয়াম জমা হচ্ছে। ঠিক এরপর সেই জমানো সুদটুকু তুলে দ্বিতীয় একটা অ্যাকাউন্টে বিনিয়োগ করা হলো, যা হলো ওই ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর। এই দ্বিতীয় অ্যাকাউন্টটা এতটাই দারুণ যে এটা শুধু নিয়মিত মুনাফাই দিচ্ছে না, বরং মূলধনকেও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। চমৎকার বলেছেন। এবং এই দ্বিতীয় অ্যাকাউন্টের বিশাল লাভ বা ফিসাইল উপাদানগুলি কিন্তু তৃতীয় ধাপের দরজা খুলে দেবে। মানে থোরিয়ামের ধাপ। হ্যাঁ, তৃতীয় ধাপে সেই কাঙ্ক্ষিত থোরিয়াম ভিত্তিক রিয়্যাক্টরগুলো কাজ শুরু করবে। দ্বিতীয় ধাপে তৈরি হওয়া ওই ফিসাইল উপাদানগুলোর সাথে থোরিয়াম 232 মিশিয়ে জ্বালানি তৈরি করা হবে। আচ্ছা, বিক্রিয়ার ফলে থোরিয়াম 232 রূপান্তরিত হয়ে ইউরেনিয়াম 233 তৈরি করবে। এই ইউরেনিয়াম 233 আবার থোরিয়ামের সাথে মিশে নতুন জ্বালানি চক্র তৈরি করা হবে। তার মানে বিনিয়োগ থেকে এমন একটা তৃতীয় অ্যাকাউন্ট খোলা হবে যা অনন্তকাল ধরে চলতে পারে, কারণ থোরিয়ামের তো কোনো অভাব নেই। একদমই তাই, এটা একটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ জ্বালানি চক্র। এর মানে হলো প্রথম ধাপের কাজ শেষ করে এখন দ্বিতীয় ধাপে পূর্ণমাত্রায় প্রবেশ করার সময় এসছে। আর এই দ্বিতীয় ধাপের হৃৎপিণ্ড বা সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ প্রজেক্টই হল PFBR 500। হ্যাঁ, প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর। তামিলনাড়ুর কালপাক্কামে অবস্থিত এই রিয়্যাক্টরটি 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। আর ভাবিনি মানে ভারতীয় নাভিকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেড এবং ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ যৌথভাবে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করছে। ঠিক বলেছেন। তো এখানে জ্বালানি হিসেবে মিক্সড অক্সাইড বা মক্স ফিউল ব্যবহার করা হচ্ছে। এই মক্স ফিউলটা আসলে কি? এই মক্স ফিউল হলো মূলত প্লুটোনিয়াম আর ইউরেনিয়াম 238 এর একটা মিশ্রণ। PFBR 500 এর একটা অত্যন্ত কৌশলগত কাজ হলো দীর্ঘস্থায়ী পারমাণবিক বর্জ্যের পরিমাণ কমিয়ে আনা। বর্জ্য কমানো। হ্যাঁ, আর ভবিষ্যতে থোরিয়াম রিয়্যাক্টরের জন্য প্রাথমিক জ্বালানি বা যাকে বলে সিড ফিউয়েল সেটা তৈরি করা। প্রথম ধাপে রিয়্যাক্টর থেকে যে বর্জ্য বেরোয় তাতে থাকা অ্যাক্টিনাইডগুলোর কারণে তা হাজার হাজার বছর ধরে তেজস্ক্রিয় থাকতে পারে। যেটা পরিবেশের জন্য খুব ক্ষতিকর। ঠিক। ফাস্ট ব্রিডার রিয়্যাক্টরের উচ্চ শক্তির নিউট্রন এই দীর্ঘস্থায়ী তেজস্ক্রিয় উপাদানগুলোকে ভেঙে ফেলে, অপেক্ষাকৃত কম ক্ষতিকর এবং স্বল্পস্থায়ী উপাদানে পরিণত করে। তার মানে একদিক থেকে এটা বিদ্যুৎ দিচ্ছে, জ্বালানি তৈরি করছে, আবার বর্জ্য ব্যবস্থাপনাতেও দারুণ ভূমিকা রাখছে। একদম মাল্টিটাস্কিং বলতে পারেন। কিন্তু এখানেই তো একটা বড় ধাক্কা লাগে সাধারণ চিন্তাধারায়। এই যে জ্বালানি তৈরি করার ধারণাটা, একটা ইঞ্জিন কিভাবে তার ব্যবহৃত জ্বালানির চেয়ে বেশি জ্বালানি তৈরি করতে পারে, এটা কি শক্তির নিত্যতা সূত্রের পরিপন্থী নয়? একটা যন্ত্র তো আর শূন্য থেকে কিছু বানাতে পারে না। না না, শূন্য থেকে তো কিছুই তৈরি হচ্ছে না, আর পদার্থবিজ্ঞানের কোনো নিয়মও ভাঙছে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? বিষয়টা বুঝতে হলে জ্বালানি পোড়ানো শব্দটার আক্ষরিক অর্থ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কাঠ বা কয়লা পোড়ানোর মতো এটা কিন্তু কোনো রাসায়নিক দহন নয়। আচ্ছা, এখানে পরমাণুর নিউক্লিয়াসকে ভাঙা হয়। PFBR এর ক্ষেত্রে আসল ম্যাজিকটা লুকিয়ে আছে ওই ফাস্ট নিউট্রনের মধ্যে। সাধারণ রিয়্যাক্টরে ধরুন প্রথম ধাপের PHWR এ নিউট্রনগুলোর গতি কমিয়ে দেওয়া হয়। কিন্তু সাধারণ রিয়্যাক্টরে গতি কমানো হয় কেন? নিউট্রন তো তীব্র গতিতেই বের হওয়ার কথা। কারণ সাধারণ ইউরেনিয়াম 235 ধীরগতির বা থার্মাল নিউট্রন দ্বারা খুব সহজে বিভাজিত হয়। তীব্রগতির নিউট্রন অনেক সময় লক্ষ্যবস্তু ভেদ করে বেরিয়ে যায়, বিভাজন ঘটাতে পারে না। ও, বুঝলাম। তাই পানি বা গ্রাফাইট ব্যবহার করে নিউট্রনের গতি কমিয়ে সেগুলোকে ক্যাচ করার উপযোগী করা হয়। কিন্তু ফাস্ট ব্রিডার রিয়্যাক্টরে এই গতি কমানো যাবে না। মানে নিউট্রনগুলোকে ফাস্টই থাকতে হবে। ঠিক। এই রিয়্যাক্টরে প্লুটোনিয়াম বিভাজিত হয়ে যে প্রচণ্ড গতির ফাস্ট নিউট্রনগুলো বের হয় সেগুলোকে ঠিক ওই গতিতেই রাখা হয়।
এই উচ্চ গতির নিউট্রনগুলো যখন ইউরেনিয়াম 238 এর সাথে ধাক্কা খায়, যেটা একটা ফার্টাইল বা অব্যবহারযোগ্য উপাদান। একদম, তখন ইউরেনিয়াম 238 সেই নিউট্রনটি শোষণ করে একটা অস্থির আইসোটোপে পরিণত হয়। এরপর দুটো বিটা ডিকের মাধ্যমে এটি রূপান্তরিত হয় প্লুটোনিয়াম 239-এ। আচ্ছা। অর্থাৎ এটি কেবল একটা অব্যবহারযোগ্য পদার্থকে ব্যবহারযোগ্য ফিসাইল পদার্থে রূপান্তরিত করছে। আর এই রিয়্যাক্টরের ডিজাইন এমনভাবে করা হয়েছে যে একটা প্লুটোনিয়াম পরমাণু ভেঙে যে কটি নিউট্রন বের হয় তার মধ্যে অন্তত একটা নিউট্রন নতুন বিভাজন ঘটায়। আর বাকিগুলো? অবশিষ্ট নিউট্রনগুলো ইউরেনিয়াম 238-কে প্লুটোনিয়ামে রূপান্তরের কাজে ব্যবহৃত হয়। এই রূপান্তরের হার জ্বালানি খরচের হারের চেয়ে বেশি হয় বলেই একে ব্রিডিং বলা হয়। অবিশ্বাস্য! এটা যেন লোহাকে পরশপাথর দিয়ে ছুঁয়ে সোনায় পরিণত করার মতো একটা আধুনিক বৈজ্ঞানিক প্রক্রিয়া। হ্যাঁ, ঠিক তাই। তো এই ব্রিডিং প্রক্রিয়াটা কিভাবে কাজ করে আর এই রিয়্যাক্টরটা বাস্তবে দেখতে কেমন তা বুঝতে এর ভেতরের আর্কিটেকচার নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। জানা যায় এটি একটা পুল টাইপ রিয়্যাক্টর। সাধারণ রিয়্যাক্টরের ডিজাইনের সাথে এর নাকি একটা মৌলিক পার্থক্য রয়েছে। হ্যাঁ, সাধারণ রিয়্যাক্টরগুলো সাধারণত লুপ টাইপ হয়। সেখানে মূল কোর থেকে পাইপলাইনের মাধ্যমে কুলেন্ট বা শীতলকারক বাইরে বের করে আনা হয়, হিট এক্সচেঞ্জারের মাধ্যমে তাপ স্থানান্তর করা হয় এবং আবার পাইপ দিয়ে কোরে ফেরত পাঠানো হয়। কিন্তু পুল টাইপ ডিজাইনে এর কোর, পাম্প এবং হিট এক্সচেঞ্জার অর্থাৎ চুল্লির রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় অংশের পুরোটাই একটা বিশাল ভেসেলের বা পাত্রের ভেতরে ডুবানো থাকে। তার মানে এটাকে একটা বিশাল হাইটেক থার্মোফ্লাস্কের সাথে তুলনা করা যায়। একদম। বাইরে ছড়ানো ছিটানো পাইপের জাল থাকার বদলে এই পুল টাইপ ডিজাইনে তেজস্ক্রিয় কুল্যান্ট কখনো মূল ভেসেলের বাইরে আসে না। সবকিছু একটা মাত্র মজবুত পাত্রের ভেতর সুরক্ষিত থাকে। হ্যাঁ, ফলে পাইপলাইন বাইরে থাকলে লিক হওয়ার যে ঝুঁকি থাকে, এখানে সেই ঝুঁকি অনেকটাই কমে যায়। কিন্তু এই বিশাল থার্মোফ্লাস্কের ভেতরে তো আর সাধারণ পানি ব্যবহার করা যায় না। শুনলাম এখানে কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয় 1700 টনেরও বেশি লিকুইড সোডিয়াম বা তরল সোডিয়াম। ঠিক ধরেছেন। তরল সোডিয়াম ব্যবহারের পেছনের বিজ্ঞানটা ওই ফাস্ট নিউট্রনের সাথেই যুক্ত। একটু আগেই আমরা আলোচনা করলাম যে এই রিয়্যাক্টরে নিউট্রনের গতি কোনোভাবেই কমানো যাবে না। হ্যাঁ। পানি খুব ভালো মডারেটর বা নিউট্রনের গতি কমানোর মাধ্যম। তাই পানি ব্যবহার করলে এটা আর ফাস্ট রিয়্যাক্টর থাকবে না। কিন্তু তরল সোডিয়াম অনেক ভারী মৌল হওয়ায় এটা নিউট্রনের গতি কমায় না বা শোষণ করে না। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো তাপমাত্রাও তো অনেক বেশি থাকে। হ্যাঁ, রিয়্যাক্টরের ভেতরের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে, প্রায় 550 ডিগ্রি সেলসিয়াস। এই উচ্চ তাপমাত্রায় পানিকে তরল রাখতে হলে প্রচুর চাপের বা প্রেসারের প্রয়োজন হয়, যেটা মেনটেন করা খুব কঠিন। হ্যাঁ, কিন্তু সোডিয়ামের স্ফুটনাঙ্ক অনেক বেশি। এটি প্রায় 880 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সাধারণ চাপেই তরল থাকে, ফলে বিশাল প্রেসার ভেসেলের প্রয়োজন হয় না। আর এর তাপ পরিবহন ক্ষমতা পানির চেয়ে বহুগুণ বেশি। ভেতরের কোর বা চুল্লির গঠনটাও নাকি বেশ জটিল। কোরের ভেতরে প্লুটোনিয়ামের দুটো আলাদা এনরিচমেন্ট জোন বা সমৃদ্ধিকরণ এলাকা থাকে। হ্যাঁ, চুল্লির কেন্দ্রে নিউট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, তাই সেখানে বিক্রিয়া বেশি হয় আর তাপও বেশি উৎপন্ন হয়। তো এই তাপমাত্রাকে পুরো কোরে সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্যই 2 স্তরে ভিন্ন মাত্রা জ্বালানি ব্যবহার করা হয়। কিন্তু আসল ব্রিডিং প্রক্রিয়াটা তো কোরের ঠিক বাইরের অংশে ঘটে, যাকে বলা হয় ব্ল্যাঙ্কেট বা আবরণ। ঠিক বলেছেন। এই ব্ল্যাঙ্কেট হল ফাস্ট ব্রিডার রিয়্যাক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোরের চারপাশে ইউরেনিয়াম 238 এবং থোরিয়াম 232-এর একটা আবরণ বা ব্ল্যাঙ্কেট দেওয়া থাকে। আচ্ছা। কোরের ভেতর থেকে যে ফাস্ট নিউট্রনগুলো ছিটকে বেরিয়ে আসে, সেগুলো এই ব্ল্যাঙ্কেটে এসে আঘাত করে। এই তীব্র আঘাতেই ব্ল্যাঙ্কেটের ভেতরে থাকা ইউরেনিয়াম 238 রূপান্তরিত হয়ে প্লুটোনিয়াম 239-এ পরিণত হয়। আর থোরিয়ামটা? থোরিয়াম 232 রূপান্তরিত হয়ে ইউরেনিয়াম 233-এ পরিণত হয়। এভাবেই রিয়্যাক্টরটা তার চারপাশের আবরণকে জ্বালানিতে পরিণত করে। একটু থামাচ্ছি এখানে। আমার মনে একটা বড় ধরনের সংশয় তৈরি হচ্ছে। বলুন। এই যে 1700 টন তরল সোডিয়াম,
রসায়ন বইতে বা ল্যাবরেটরিতে আমরা দেখেছি এক টুকরো সোডিয়াম বাতাস বা পানির সংস্পর্শে এলেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এটা অত্যন্ত রিঅ্যাক্টিভ একটা ধাতু। হ্যাঁ, সোডিয়াম তো হাইলি রিঅ্যাক্টিভ। তো এই বিশাল পরিমাণ বিষাক্ত পদার্থকে ৫৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিভাবে নিরাপদে নিয়ন্ত্রণ করা হচ্ছে? এটা কি একটা টাইম বোমার মতো হয়ে গেল না? আপনার চিন্তাটা একদম যৌক্তিক। সোডিয়ামের এই রাসায়নিক বৈশিষ্ট্যের বিষয়টা প্রকৌশলীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এই কারণেই পিএফবিআর এর ডিজাইনে একাধিক স্তরের এবং সর্বোচ্চ মানের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কি রকম? এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ হল এর স্বতঃস্ফূর্ত বা ইনহ্যারেন্ট সেফটি মেকানিজম। এর একটা নেগেটিভ সোডিয়াম ভয়েড কোএফিশিয়েন্ট রয়েছে। নেগেটিভ সোডিয়াম ভয়েড কোএফিশিয়েন্ট পেছনের মেকানিজমটা আসলে কি? মেকানিজমটা খুবই চমৎকার। ধরুন কোনো কারণে রিঅ্যাক্টরের তাপমাত্রা খুব বেড়ে গেল আর তরল সোডিয়াম ফুটতে শুরু করল। আচ্ছা। সোডিয়াম ফুটলে সেখানে বাষ্পের বুদবুদ বা শূন্যস্থান তৈরি হবে, যাকে আমরা ভয়েড বলি। সাধারণ অবস্থায় কোরকে ঘিরে থাকা সোডিয়াম কিছু নিউট্রনকে প্রতিফলিত করে আবার কোরের ভেতরে ফেরত পাঠায়, যা বিক্রিয়া চলতে সাহায্য করে। বুঝতে পারছি। কিন্তু যখন সোডিয়াম ফুটে ভয়েড তৈরি হয়, তখন এই প্রতিফলন আর হয় না। ফাস্ট নিউট্রনগুলো কোনো বাধা না পেয়ে সোডিয়ামের ওই ফাঁকা জায়গা দিয়ে কোর থেকে একেবারে বাইরে বেরিয়ে যায়। ওহ। কোরের ভেতরে নিউট্রনের সংখ্যা কমে যাবার মানে হল পারমাণবিক বিভাজন কমে যাওয়া। অর্থাৎ তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেলে পদার্থবিজ্ঞানের নিয়মই নিজে থেকে ব্রেক কষবে এবং শক্তি উৎপাদন স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। এর জন্য কোনো কম্পিউটার বা মানুষের নির্দেশের প্রয়োজন হয় না। বাহ, এটা তো প্রকৃতির নিজস্ব সেফটি সুইচ বলা যায়। কিন্তু তারপরও যদি ম্যানুয়ালি বা যান্ত্রিকভাবে শাটডাউন করতে হয়, সে ব্যবস্থাও নিশ্চয়ই আছে। হ্যাঁ, অবশ্যই। রিঅ্যাক্টরটিকে সম্পূর্ণ বন্ধ করার জন্য দুটো স্বাধীন এবং বৈচিত্র্যপূর্ণ শাটডাউন সিস্টেম রয়েছে। এর মধ্যে ৯টি কন্ট্রোল অ্যান্ড সেফটি রড বা সিএসআর এবং ৩টি ডাইভার্স সেফটি রড বা ডিএসআর রয়েছে। এগুলো কি দিয়ে তৈরি? এগুলো বোরন কার্বাইড নামক উপাদান দিয়ে তৈরি। বোরন অত্যন্ত দ্রুত নিউট্রন শোষণ করতে পারে। কোনো বিপদের সংকেত পেলেই এই রডগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে কোরের ভেতরে নেমে আসে আর সব নিউট্রন শুষে নিয়ে চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া মুহূর্তের মধ্যে থামিয়ে দেয়। আচ্ছা, সোডিয়াম লিকেজ বা ছিদ্র হয়ে বেরিয়ে আসার ঝুঁকি কমাতেও নাকি অভাবনীয় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে? এই মেইন ভ্যাসেলের নিচে, অর্থাৎ সোডিয়াম যে লেভেল পর্যন্ত থাকে তার নিচে কোনো ছিদ্র বা পেনিট্রেশন রাখা হয়নি। একদম ঠিক। সুতরাং মাধ্যাকর্ষণের টানে নিচ দিয়ে লিক হওয়ার কোনো সুযোগই নেই। আর পাইপিং সিস্টেমে ডাবল বোল্ড পাইপিং ব্যবহার করা হয়েছে, মানে মূল পাইপের বাইরে আর একটা সুরক্ষামূলক পাইপ দেওয়া হয়েছে। হ্যাঁ, আর সোডিয়ামের সাথে বাতাস বা পানির বিক্রিয়া রোধ করার জন্য নাইট্রোজেন ইনার্টিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। সেটা কিভাবে কাজ করে? সোডিয়াম যেখানে থাকতে পারে তার আশেপাশের বাতাস বের করে দিয়ে সেখানে নিষ্ক্রিয় নাইট্রোজেন গ্যাস ভরে দেওয়া হয়। যেহেতু সেখানে কোনো অক্সিজেন বা আর্দ্রতা নেই, তাই কোনোভাবে সোডিয়াম লিক হলেও তা আগুন বা বিস্ফোরণ ঘটাতে পারে না। দারুণ। এর পাশাপাশি ফুকুশিমা দুর্ঘটনার মতো চরমতম বিপর্যয়ের কথা মাথায় রেখেও নাকি ডিজাইন করা হয়েছে। যদি ধরুন পুরো প্ল্যান্টের বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো পাম্প বা কম্পিউটার কাজ না করে, অর্থাৎ একটা স্টেশন ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়, তখন কি হবে? হ্যাঁ, এটা একটা বড় কনসার্ন। রিঅ্যাক্টর বন্ধ হয়ে যাওয়ার পরও এর ভেতরে থাকা তেজস্ক্রিয় পদার্থগুলো দীর্ঘ সময় ধরে প্রচুর তাপ বা ডিকে হিট তৈরি করতে থাকে। এই তাপ বের করতে না পারলে কোর গলে যেতে পারে। তখন তো ভয়াবহ বিপর্যয় হবে। ঠিক, এই পরিস্থিতি মোকাবেলার জন্য এতে প্যাসিভ ডিকে হিট রিমুভাল সিস্টেম বা পিডিএইচআরএস রাখা হয়েছে। এবং মজার ব্যাপার হলো, এই সিস্টেমটার কাজ করার জন্য কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না। একদমই না। এটি পুরোপুরি থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার প্রাকৃতিক নিয়ম, অর্থাৎ ন্যাচারাল কনভেকশন বা প্রাকৃতিক পরিচালনের উপর নির্ভর করে কাজ করে। হ্যাঁ, গরম তরল সোডিয়াম হালকা হয়ে উপরের দিকে ওঠে, সেখানে তাপ বিনিময়ের পর তা ঠান্ডা ও ভারী হয়ে আবার নিচে নেমে আসে। বাইরের বাতাস ব্যবহার করে এই তাপ পরিবেশে ছেড়ে দেওয়া হয়। কোনো পাম্প ছাড়াই প্রকৃতির সাধারণ নিয়মেই রিঅ্যাক্টরটি আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। কিন্তু প্রকৌশলীরা তো সবসময় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন। যদি এই প্যাসিভ সিস্টেমও কাজ না করে আর কোর সত্যি গলতে শুরু করে, তখন? তার জন্য কোরের ঠিক নিচেই একটা কোর ক্যাচার বসানো আছে।
গলিত কোর যেন কোনোভাবেই রিয়্যাক্টরের মূল পাত্র ভেদ করে মাটির সংস্পর্শে আসতে না পারে, সেই অত্যন্ত উত্তপ্ত তেজস্ক্রিয় পদার্থকে ধরে রাখা, ছড়িয়ে দেওয়া এবং প্রাকৃতিকভাবে শীতল করার জন্যই এই কোর ক্যাচার রাখা হয়েছে। আচ্ছা। এটি মূলত নিশ্চিত করে যে রিয়্যাক্টরের ভেতরে চরম বিপর্যয় ঘটলেও তেজস্ক্রিয়তা যেন বাইরের পরিবেশে ছড়াতে না পারে। আর এই রিয়্যাক্টরটা যেহেতু সমুদ্রের বেশ কাছেই অবস্থিত, তাই ভয়াবহ সাইক্লোন আর সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার উপযোগী করেও এর কন্টেনমেন্ট বিল্ডিং এবং পুরো প্ল্যান্টের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এই সব প্রযুক্তিগত আর কাঠামোগত দিক বিবেচনা করলে বোঝা যায় PFBR-500 আসলে শুধু 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কোনো সাধারণ প্রজেক্ট নয়। না, বিদ্যুৎ উৎপাদন এর কাজগুলোর মধ্যে একটা মাত্র। এর মূল পরিচয় হল এটি ভবিষ্যতের জন্য ফিসাইল মজুদ বা জ্বালানি গড়ে তোলার এক বিশাল কারখানা। এটি প্রথম ধাপের বিপজ্জনক পারমাণবিক বর্জ্যকে সম্পদে পরিণত করছে এবং সেই সাথে দীর্ঘস্থায়ী বর্জ্যের পরিমাণও জাদুকরীভাবে কমিয়ে আনছে। এবং সবচেয়ে বড় কথা, এটি হলো সেই একমাত্র সাঁকো যা পার হয়ে ভারতকে পৌঁছতে হবে তাদের তৃতীয় ধাপে, অর্থাৎ থোরিয়াম চালিত স্বয়ংসম্পূর্ণ ভবিষ্যতের যুগে। এই ফাস্ট ব্রিডার রিয়্যাক্টরের সাফল্য ছাড়া তৃতীয় ধাপে পৌঁছানো বৈজ্ঞানিকভাবে অসম্ভব। একদম ঠিক বলেছেন। তাই PFBR-500-এর সফলতার ওপরেই নির্ভর করছে আগামী কয়েক দশকের পুরো পারমাণবিক ভবিষ্যতের রূপরেখা। ভারতের কাছে থোরিয়ামের বিশাল ভাণ্ডার থাকা সত্ত্বেও সেই ভাণ্ডারের চাবি কিন্তু লুকিয়ে আছে এই দ্বিতীয় ধাপের সাফল্যের ওপর। আলোচনার একেবারে শেষে এসে একটা বিষয় গভীরভাবে ভাবনার খোরাক যোগায়। ডক্টর হোমি ভাবা এই ত্রিমাত্রিক স্বপ্ন দেখেছিলেন 1950-এর দশকে, আর এই তৃতীয় ধাপে ব্যাপকভাবে থোরিয়াম ব্যবহারের স্বপ্ন পুরোপুরি বাস্তব রূপ পেতে 21 শতকের মাঝামাঝি, মানে 2050 সাল বা তারও বেশি সময় লেগে যেতে পারে। হ্যাঁ, সময় তো লাগবে। তো এই পুরো কয়েক দশকের দীর্ঘ প্রক্রিয়াটিকে আমরা একটা রিলে রেস বা দৌড় প্রতিযোগিতার সাথে তুলনা করতে পারি। প্রথম ধাপে দৌড়বিদ সফলভাবে তার কাজ শেষ করে ব্যাটনটা তুলে দিয়েছে দ্বিতীয় ধাপের দৌড়বিদের হাতে, অর্থাৎ এই PFBR-500-এর হাতে। এখন এই ফাস্ট ব্রিডার রিয়্যাক্টরের সাফল্যের ওপর নির্ভর করছে শেষ গন্তব্যে পৌঁছানো। ঠিক তাই। কিন্তু যদি এই সাঁকোটি পার হতেই দীর্ঘ সময় লেগে যায়, নানা প্রযুক্তিগত বা যান্ত্রিক জটিলতায় যদি এই মাঝের দৌড়বিদ হোঁচট খায় বা কাঙ্ক্ষিত গতিতে এগোতে না পারে, তবে কি 21 শতকের মাঝামাঝিতে থোরিয়ামের সেই অনন্ত শক্তির গন্তব্য আরও দূরের কোনো মরীচিকা হয়ে উঠবে? একটা যন্ত্র যে পরিমাণ জ্বালানি পোড়ায় তার চেয়ে বেশি তৈরি করে, এটি সত্যিই বিজ্ঞানের এক বিস্ময়কর চরম বাস্তবতা। কিন্তু সময়ের সাথে পাল্লা দেওয়ার এই জটিল রেসটি কিভাবে শেষ হবে, সেটাই হয়তো আগামী দশকের সবচেয়ে বড় প্রশ্ন। এই চিন্তার জায়গাটি সামনে রেখেই আজকের এই তথ্য বিশ্লেষণের সমাপ্তি টানছি।